বাহিনী দিবস আজ বিশেষ মোনাজাতে কর্মসূচি শুরু। স্বাধীনতা যুদ্ধে শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা। বকেয়া বেতন দাবিতে গাজীপুরে বিক্ষোভ অব্যাহত রেখেছে বেক্সিমকোর শ্রমিকরা, সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি। ভারত থেকে পণ্য আমদানি সহজ হলেও নানা জটিলতায় স্থবির দর্শনা রেল ইয়ার্ড, কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার। এবং গাজীপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন, উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলছেন চাষিরা। কৃষি বিভাগের কাছে আরও বেশি সহায়তার প্রত্যাশা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস আজ। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়েছে। 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে রাজনৈতিক নেতারা সহ দেশি বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। আইসিটি আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে খসড়াটি প্রণয়নে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কোনো প্রকার উস্কানির শিকার না হয়ে শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্ট করা আইন উপদেষ্টা এতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দিলেও শাস্তির বিধান রাখা হয়েছে। একই সাথে 3 বাহিনীকেও বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এ সময় কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে। আর আলোচনার মাধ্যমে তাদের দাবি দেওয়া ও সমস্যা সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলে এগুলো আপনারা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছেন, ওপেন আছে। সব বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানান তিনি। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরে আজও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সড়ক দুর্ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। সকাল থেকেই চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েন এই রুটে চলাচলকারী হাজারো মানুষ। ঠিকমতো বেতন না পাওয়ায় মানবেতর দিন কাটছে গার্মেন্টসের প্রায় 40,000 শ্রমিকের।
বকেয়া বেতন ভাতার দাবিতে আজও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানতে সেখান থেকে যোগ দিবেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, কয়েকদিন ধরেই তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে, সমস্যার সমাধান এখনো কেন হচ্ছে না, আপনি কি জানতে পেরেছেন? যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের যে 40,000 ওয়ার্কার রয়েছে, সেই 40,000 ওয়ার্কার কিন্তু 13 তারিখ থেকে আজ পর্যন্ত যে তারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, বিশেষ করে তাদের যে বেতন, সেই বেতন বকেয়ার কারণে কিন্তু তারা রাস্তা অবরোধ করে রাখে সকাল থেকে রাত পর্যন্ত। তবে আমি আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি যে আজকে সকালে নরমান যে গার্মেন্টস রয়েছে, সেই নরমান গার্মেন্টস এর যে ওয়ার্কার ছিল তারা তাদের কর্মস্থলে আসার সময় একটা পিক আপ ভ্যান তাদের 3-4 জন ওয়ার্কারকে চাপা দিয়ে চলে যায়। সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপক আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। আর সেই কারণেই কিন্তু নরমান কোম্পানির যে শ্রমিকরা রয়েছে তারা উত্তপ্ত হয়ে রাস্তা আটকে রেখেছে। আমি যদি একজন গার্মেন্টস শ্রমিক, নরমান কোম্পানির একজন শ্রমিকের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করবো যে আসলে কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনি তো কি জন্য আপনারা আজকে রাস্তা অবরোধ করেছেন, আমাকে যদি একটু প্লিজ বলতেন। আমরা যেখানে আমরা আসলে আন্দোলনের কিছু না, আমরা মনে করি ডিউটি 8টা থেকে ছিল, এই অফিসে ভ্যাকসিন করার কারণে আমার ডিউটি একবার যে 6টা বাজে আসতে হবে। 6টা বাজে আমরা ডিউটি 2 দিন করলাম, করার পরে আবার কইতেছে কি যে তোমার আজকে কালকে বিকেল বেলা আমাদেরকে ওই আন্দোলন করেছে, ওই আন্দোলনকারী মনে করতে আমরা ছুটি দিয়ে দিছি। টিভিনও খাওয়ায়, এই আন্দোলন আবার টিভিনও খাওয়ায়। টিভিনের কারণে আমরা সবাই চলে গেছি। পরে আবার কিছু লোক আসছিল, তারা আবার বাইরে ছিল, তখন কিছু মারধর করা হয়েছে। আজকে আবার সকালবেলা যে ডিউটি 4টার দিকে আসে কোনাবাড়ি থেকে, যে গাড়ি, এই গাড়ি আওয়ার পরে সে চক্রবর্তী যে স্ট্যান্ড, ওই স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট করছে। 2টা আমাদের, একজন মারা গেছে আর 2জন আমার হসপিটাল আছে। এই কারণে আমরা মনে করেন ভিতরে আমরা যাই নাকি, আমরা ডিউটি করবো না। আর যে কারণ যারা সিদ্ধান্ত নিছে যে এইভাবে ডিউটি আমরা যে পদত্যাগ চাইতেছি, যে আমরা যে জিএম স্যার সুশান্ত আর আমাদের যে হাকিম স্যার, আমাদের 2তলা এমডি, এদের পদত্যাগ চাই। আর আমরা কাটিং এর সুব্রা, যেমন কি উনি বলেছিলেন ওনাদের যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো রয়েছে যে বিভিন্ন তাদের যে শ্রমিক রয়েছে, শ্রমিকদের যে রোড অ্যাক্সিডেন্টে তারা ইনজুরি হয়েছে, সেই সময়তে কিন্তু তারা এই রাস্তাগুলো অবরোধ করেছে এবং তাদের আরো বেশ কিছু চাওয়া পাওয়া রয়েছে, যে চা পাওয়াগুলোর কারণে কিন্তু তারা আজকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটা অবরোধ করে রেখেছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা অবরোধের সর্বশেষ তথ্য। মেহেদি হাসান, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল 427 জন। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1034 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে রংপুর বিভাগে 12 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রেলপথে ভারতে থেকে পণ্য আমদানি সহজ ও খরচ কম হয় ব্যবসায়ীরা আগ্রহী হলেও নানা জটিলতায় স্থবির হয়ে পড়েছে দর্শনা রেলইয়ার্ড। ডলার সংকটে আমদানি কম হওয়ায় অল্প পরিসরে পণ্য আসলেও তা অন্যত্র খালাস হচ্ছে। তাতে কোলাহল আর কর্মব্যস্ততা কমেছে এই স্টেশনে, ফলে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। সাইফ জাহানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে করে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা, কিন্তু সরকার পরিবর্তন ও ডলার সংকটের কারণে ভারত থেকে এলসির মাধ্যমে চাহিদা মতো পণ্য আমদানি করা যাচ্ছে না। কিছু ব্যবসায়ী সামান্য পণ্য আমদানি করলেও তা আবার খালাস হচ্ছে অন্যত্র। স্টেশনে গেলেই চোখে পড়ে রেলইয়ার্ডে C&F এজেন্ট, ট্রান্সপোর্ট ব্যবসায়ী, চালকরা, শ্রমিকরা অলস সময় পার করছেন। 2023-24 অর্থ বছরে রাজস্ব আয় ছিল 26 কোটি 94 লাখ টাকা, কিন্তু চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র 4 কোটি 12 লাখ টাকা। ডলার সংকটই এর মূল কারণ বলছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। 5 তারিখের প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরের থেকে আমাদের দর্শনা রেলপোর্ট মূলত একেবারেই মনে করেন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। মাল ইন্ডিয়ার থেকে যেই এলসি আসতো, ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, ডলার সংকট
এতে সরকারও রাজস্ব হারাইছে, কোটি কোটি টাকা এখান থেকে সরকার রাজস্ব আয় করতো। প্রায় 100, 150, 200 লেবার পরিশ্রম করে খাটে, তারাও অলসভাবে দিন অতিবাহিত করছে, তাদের কোনো কর্মসংস্থান নাই। ইম্পোর্ট বন্ধ, ট্রাকগুলো ভাড়া হচ্ছে না, এই এলাকার মানুষের দুর্দশার অবস্থা, কাজকর্ম নেই, সবাই থমথমে অবস্থা বিরাজ করছে। যেহেতু আমদানি কম হচ্ছে তাই রাজস্ব আহরণও কমে গেছে, অভিমত এই কর্মকর্তার। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এই প্রথম 4 মাসে ব্যবসায়ীরা অনেক কম পরিমাণ মাল আমদানি করেছে, যার কারণে বাংলাদেশ রেলে অনেক রাজস্ব কমে গেছে। দর্শনা আন্তর্জাতিক রেলপথে পণ্য আমদানি হ্রাস পেয়েছে। 2024-25 অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব আয় হয়েছে 4,12,00,000 টাকা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে রংপুর থেকে যোগ দিবে সহকর্মী শফিউল করিম। শফিউল, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রংপুরের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানতে চাই। প্রধান ফটক আছে, অর্থাৎ তার সামনে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুর জেলার যদি আপনাকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে, যদি সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলি, তাহলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে যে রংপুর জেলার যে সিভিল সার্জন আছেন মোস্তফা জামান চৌধুরী, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে গত 1 সপ্তাহে কিন্তু এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 14 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তারা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু কর্নার সহ বিভিন্ন ওয়ার্ডে তারা কিন্তু ভর্তি হয়েছে এবং তারা চিকিৎসা নিয়ে অনেকেই কিন্তু তারা বাড়ি ফিরেছে। এবং আপনাকে আরো একটি বিষয় বলে রাখি যে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগ এবং রংপুর সিটি কর্পোরেশনের যে কর্তৃপক্ষ আছে, স্বাস্থ্য বিভাগ সহ, তারা কিন্তু বেশ ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং বিভিন্ন নগরের ড্রেন, রাস্তা এবং জঙ্গলে সহ বিভিন্ন জায়গায় কিন্তু ডেঙ্গুর যে মেডিসিন আছে সেগুলো স্প্রে করার কারণে রংপুর নগরের মানুষ সচেতন হওয়ার কারণে তারা কিন্তু এই ডেঙ্গুর রোগীর সংখ্যা অনেকটাই কম অন্যান্য বিভাগের তুলনায়। আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হওয়ার কারণে এখানে কিন্তু অন্যান্য বছর ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড ব্যবহার করা হতো, কিন্তু এবছর রোগীর সংখ্যা কমের কারণে ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড খোলা হয়নি, শুধু ডেঙ্গু ওয়ার্ড অর্থাৎ ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। আর এখানে কিন্তু অনেকেই সুস্থ হয়ে চিকিৎসা নিয়ে ডাক্তার এবং নার্সের সেবা নিয়ে তারা বাসা ফিরেছেন। এবং রংপুর জেলার যে সিভিল সার্জন আছেন মোস্তফা জামান চৌধুরী, তিনি বলেছেন যে গত 1 মাসে কিন্তু 148 জন সুস্থ হয়ে তারা কিন্তু এই বাসা ফিরেছেন। আর রংপুরের যে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ এবং মেডিকেল কর্তৃপক্ষ সহ তারা কিন্তু সচেতন থাকায় কিন্তু এই অঞ্চলে রোগীর সংখ্যা একেবারেই কম। শুভ্রা, এই ছিল রংপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের কালিয়াকৈরে মাঠ জুড়ে পাকা আমন ধান, ফসল কেটে ঘরে তুলতে পারায় কৃষকের মুখে হাসি। চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা। তবে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পেলে ফলন আরও ভালো হতো বলে জানিয়েছেন চাষিরা। আলহাজ হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ হোসেন। কালিয়াকৈর উপজেলায় এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও সময়মতো বীজ ও সার পাওয়ায় আমন ধানের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় 34 থেকে 40% জমির ধান কাটা হয়ে গেছে। চলতি মৌসুমে উপজেলার 4,610 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। এই এলাকা অন্যান্য বছর সাথে এবছর খুব ভাম্পার ফলন হয়েছে। রোগ বালাই তেমন একটা নাই, অতিবৃষ্টি থাকা সত্ত্বেও অনেক ভালো ফলন হয়েছে। ধান কেটে ঠিক মতন বাড়িতে নিতে পারলে আমরা খুশি হব। মাঠের পর মাঠ জুড়ে সোনালী আমন ধান ফলছে। ধান কেটে বাড়ির আঙিনায় আনার কাজ চলছে পুরোদমে। বিগত কয়েক বছরে এমন ফলন হয়নি। এবার আবহাওয়া ভালো থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষি অধিদপ্তরের সহযোগিতা পেলে ধানের ফলন আরো ভালো হতো বলে জানান কৃষকরা। পানি লাগে না, একটু খরচ লাগে না, মনে করেন যে আল্লাহর রহমতে আল্লাহর পানিতে যা দিছে আল্লাহ যথেষ্ট দিছে। কৃষি কর্মকর্তারা যদি আমাদের সহযোগিতা বা পরামর্শ দিত তাহলে আরো অনেক ভালো ফলন পাইতাম। অভিযোগ অস্বীকার করে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। এই বছর আবহাওয়া ভালো ছিল,
যার কারণে আমাদের আবাদ ভালো হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা আমরা অতিক্রম করতে পারবো। যে কোনো কৃষক যে আসতে না পারে, যে ফোনে যে কোনো সমস্যা বলে সেটা ফোনে সমাধান দেয়, বা বেশি প্রবলেম মনে করলে আমরা সেটা মাঠে গিয়ে আমার কৃষকের পরামর্শ দিয়ে আসি। চলতি মৌসুমে 17,465 মেট্রিক টন চাউল উৎপাদন আশা করা হচ্ছে। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। প্রশাসনের 144 ধারা জারির মধ্যে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া বলেন, দেশে এখন নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ায় আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে নির্বাচন দিতে হবে। এতে সাতক্ষীরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কালীগঞ্জ ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেকার আলী। সমাবেশের জুলাই ও গণ অভ্যুত্থান 17 বছরের আন্দোলন নির্যাতনের কথা উল্লেখ করে যতটুকু সংস্কার প্রয়োজন সেটুকু শেষে নির্বাচনের কথা বলেন বক্তারা। ইউটিউব দেখে কচু চাষ করে কয়েক লক্ষ টাকা আয় করেছেন নড়াইলের সুমন বিশ্বাস। সুমনের ক্ষেতের এক একটি কচু 4 থেকে 6 ফুট লম্বা, ওজন 10 থেকে 15 কেজি। কচুর পাশাপাশি প্রায় 1 লক্ষ টাকার লতিও বিক্রি করেছেন। কৃষি বিভাগের মতে উৎপাদন খরচ ও রোগবালাই কম থাকায় অনেক উদ্যোক্তার জন্য কচু চাষ হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। নড়াইল থেকে হাফিজুল নীলুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নড়াইল জেলার ধোপাখোলা গ্রামের সুমন বিশ্বাস বছরখানেক আগে ইউটিউবে বিশাল আকারের কচু চারা দেখে উদ্বুদ্ধ হন কচু চাষে। যেই ভাবনা সেই কাজ, যোগাযোগ করেন ইউটিউবে দেখা সেই মালিকের সাথে। চারা কিনে নিজের 50 শতক জমিতে শুরু করেন কচু চাষ। সময় মতো সার পানি দিয়ে দিনরাত পরিশ্রম করায় এখন পরিপূর্ণ হয়েছে কচুগুলো। এক একটি কচুর উচ্চতা 4 থেকে 6 ফুট, যার ওজন 10 থেকে 15 কেজি পর্যন্ত। এখন প্রতিদিন 150 থেকে 250 পিস কচু উত্তোলন করে বাজারজাত করা হচ্ছে। লাগাইয়ে মাঝে মাঝে বৃষ্টি না হলে জল দিতে হয়। প্রতিদিন এখানে আছে কচু তুলতে হয়, সকাল থেকে এসে সকালে প্রায় 9টা পর্যন্ত 150 কচু তুলতে হয়। সুমন বিশ্বাসের উৎপাদিত কচু এবং লতি কিনতে প্রতিদিন বড় বড় বাজারের পাশাপাশি খুলনা ও যশোর থেকেও আসছেন পাইকাররা। আমি এই কচু বাজারে বিভিন্ন বাজারে নিয়ে, যেমন খড়লিয়া, ইসামতি, এমনকি ফুলতলাও যাই। তাই এই রকম কচুর কথা বহুত বলা বলি করে যে এত বড় কচু দেখি নাই। উদ্যোক্তা সুমন জানায় উৎপাদন খরচ বাদে তার 4 লক্ষ টাকা লাভ থাকবে। 6000 চারা সংগ্রহ করি, প্রতিটা পিস 3 টাকা করে নেয়। যে আশাবাদী আমি করি যে এইটা ফলন পাবো, কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি আমি কচুতে আছে, আমি লাভবান হব আশা করি। সুমন বিশ্বাসের এই কচু চাষে সাফল্য দেখে অন্যরা উৎসাহিত হলে কৃষি বিভাগ তাদের পরামর্শ ও সহযোগিতা করবে। শিক্ষিত তরুণ আছে, তাদেরকে এই জাতীয় চাষাবাদে উদ্বুদ্ধ করে আমরা কৃষিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। যুদ্ধের সহস্রতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলার পর পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট। প্রথমত রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে যুদ্ধে হেরে যাবে কিয়েভ। ইউক্রেন যুদ্ধের সবশেষ অবস্থা জানাচ্ছেন কাজী শাহরিন। মঙ্গলবার পার হয়েছে ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন। এদিন আচমকা নতুন দিকে মোড় নেয় যুদ্ধ পরিস্থিতি। বাইডেনের ঘোষণা মেনে এদিন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও বেজায় চটে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফরমানে তিনি ইউক্রেনে পরমাণু হামলার নির্দেশ দেন। এরপর আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে তারা। কর্মীদের নিরাপদ আশ্রয় থাকতে বলার পাশাপাশি বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার হটলাইন সংযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট চলাকালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য হটলাইনটি চালু করা হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মনেও ভর করেছে নতুন আতঙ্ক। তার ধারণা হোয়াইট হাউসে প্রবেশের পর কিয়েভকে অস্ত্র সহায়তা কমিয়ে বা সীমিত করে দিতে পারে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হেরে যাওয়া হবে সময়ের ব্যাপার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেলেনস্কি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এ দেশটিতে প্রায় 12,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি হামলায় গাজার বেইত লাহিয়া, শেখ রাদওয়ান সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলায় আরও 88 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 43,985-তে পৌঁছেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। 15 সদস্য বিশিষ্ট পরিষদে 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব তোলা হয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সশস্ত্র বাহিনী দিবস আজ, বিশেষ মোনাজাতে কর্মসূচি শুরু। স্বাধীনতা যুদ্ধে শহীদ সদস্যদের রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন। বকেয়া বেতন দাবিতে গাজীপুরে বিক্ষোভ অব্যাহত রেখেছে বেক্সিমকোর শ্রমিকরা। সড়ক অবরোধ যাত্রীদের ভোগান্তি। ভারত থেকে পণ্য আমদানি সহজ হলেও নানা জটিলতায় স্থবির দর্শনার রেলইয়ার্ড, কোটি টাকার রাজস্ব বঞ্চিত সরকার। এবং গাজীপুর অঞ্চলে আমনের বাম্পার ফলন, উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়াবে বলছেন চাষিরা। কৃষি বিভাগের কাছে আরও বেশি সহায়তার প্রত্যাশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।